হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো যে 46তম বিসিএস এর আইসিটি এবং বিজ্ঞানের আইসিটি এবং বিজ্ঞান প্রশ্নের আমাদের কম্পিউটার এবং বিজ্ঞানের সমাধান নিয়ে। তো অনেকে নিয়েই অনেক প্রশ্ন নিয়ে আপনারা কনফিউজড রয়েছেন। তো আশা করি আমাদের এই লাইভটা যারা দেখছেন সকল প্রশ্ন ক্লিয়ার হবে এবং আপনাদের কনসেপ্টটাও একেবারে 100% ক্লিয়ার হবে। তো আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করছি, আশা করি সাথেই থাকবেন। তো আজকে আপনারা যারা 46তম বিসিএস দিয়েছেন, তো সবার জন্য প্রথমত শুভকামনা। যদিও প্রশ্ন যথেষ্ট পরিমাণে একটা স্ট্যান্ডার্ড লেভেলে ছিল এবং বলতে পারেন আপনারা অনেকটা স্ট্যান্ডার্ডই ছিল প্রশ্ন। তো সেই তুলনায় যারা মোটামুটি ভালো করেছেন, আশা করি সবাই উত্তীর্ণ হবেন। বিশেষ করে কম্পিউটার অংশের পার্ট কিন্তু খুবই সহজ ছিল এবং বিজ্ঞানের দুই একটা কোশ্চেন একটু জটিল ছিল ঠিকই, কিন্তু ওভারঅল কোশ্চেন প্যাটার্ন খুবই স্ট্যান্ডার্ড লেভেল ছিল। এছাড়াও আপনি অন্যান্য যে সাবজেক্টগুলি রয়েছে সবগুলি সাবজেক্টই মোটামুটি ভালোই ছিল। আপনারা যদি এম, মোটামুটি আকারের প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে ধরে রাখেন যে 120+ যাদের হয়েছে তারা কনফার্ম থাকতে পারবেন এখানে। কারণ বিগত অনেক প্রশ্ন আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে এটার আসলে সমাধান নিয়ে। তো আমরা আজকে কথা বলি, কথা না বাড়িয়ে আমরা কম্পিউটার এবং বিজ্ঞান অংশের সমাধান নিয়ে কথা বলি। অনেকে কনফিউজড অনেক প্রশ্ন নিয়ে। তো আশা করি যে এই লাইভটা দেখলে আপনাদের অনেক সকল কনফিউজড দূর হয়ে যাবে। তো আপনারা যারা আমাদের সাথে দেখছেন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আশা করি লাইভটা শেয়ার করে দিবেন, এতে অন্যের সুবিধা হবে দেখার জন্য। তো প্রথম প্রশ্নটাতে আমরা যাই। লক্ষ্য করে দেখেন যে প্রথম প্রশ্ন যেটি ছিল যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক। অর্থাৎ উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক। এটা কি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, নাকি এটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, নাকি ক খ উভয়টি, নাকি কোনোটি সত্য নয়। আমরা জানি যে উইন্ডোজ হচ্ছে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, অর্থাৎ উইন্ডোজের মধ্যে একই সাথে একাধিক কাজ করা যায়। আর এটা ওপেন সোর্স নয়, কারণ এটি টাকা দিয়ে ব্যবহার করতে হয়, ক্লোজ সোর্স। আর আমাদের সেলফ সাজেশন কম্পিউটার বইতে একটা চার্ট দেওয়া আছে কোনটি ওপেন সোর্স আর কোনটি ক্লোজ সোর্স সফটওয়্যার, এখানে একদম ক্লিয়ার দেওয়া আছে। আমি একটু পরে ছবিটা আপনাদের দেখাবো। সুতরাং এই প্রশ্নটা সঠিক উত্তর হচ্ছে এটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। আমরা পরের প্রশ্নে যদি যাই, লক্ষ্য করুন নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম। অর্থাৎ কম্পিউটার কোন মেমোরিটা মূলত দ্রুততম এটি বুঝাইছে এখানে। যেমন র্যাম, হার্ড ডিস্ক, রম, রেজিস্টার। আমরা এর আগেও এটা 43তম বিসিএস এ একটা প্রশ্ন ছিল, এটার একটা ছক আকারে ছিল যে কোন মেমোরি সবচেয়ে ফাস্ট স্পিড কোন মেমোরি আছে। এটা আমরা জানি যে রেজিস্টার হবে। সুতরাং সঠিক উত্তর রেজিস্টার, এবং এটা বিগত সালের কোশ্চেন থেকেই ছিল। পরেরটা দেখেন, ঠিক এই মেমোরি থেকে আরেকটা কোশ্চেন দিয়েছে এখানে যে নিচের কোন কম্পিউটার সিস্টেমে কর্মদক্ষতার অধ্যায় আছে। এটা সিস্টেমের কর্মক্ষমতায় কোনো ভূমিকা রাখে না। অর্থাৎ কম্পিউটার সিস্টেমের যে ফাস্ট অর্থাৎ দ্রুততম কাজ করে, সেক্ষেত্রে কাজে লাগে। আমরা জানি যে রেজিস্টার আছে, ক্যাশ মেমোরি আছে, র্যাম আছে। সুতরাং রমের ভূমিকা এখানে নিতান্ত কম। রমেরও প্রয়োজন আছে কিন্তু নিতান্ত কম এগুলোর তুলনায়। কারণ আমরা জানি যে ফাস্ট অর্থাৎ কর্মদক্ষতা আর যত মেমোরি ফাস্ট হবে তত বাড়াবে। যেমন রেজিস্টার ক্ষেত্রে আছে, ক্যাশ মেমোরি আছে, র্যাম আছে সেক্ষেত্রে। পরের কোশ্চেনটাতে আছে 4 নাম্বারটা, অক্টাল টু বাইনারি করতে বলেছে এখানে। একদম খুবই সিম্পল এবং সহজ একটি। আমি পরে একটা ছবি দেখাচ্ছি, আশা করি আপনারা এটা একদম খুবই ক্লিয়ার হবেন। এবং উত্তরটা এমন ভাবে দিয়েছে এখানে দেখুন, মাঝখানে স্পেসও আছে কিন্তু 1010 পর একটা স্পেসও আছে। অর্থাৎ 2 এর বাইনারি করলে হবে আর 4 এর বাইনারি করলে হবে। একদম সহজ সাপটা আনসার এটা। একদম অক্টাল টু বাইনারি দুনিয়ার সব থেকে সোজা। যেমন 2 এর বাইনারি করলে আপনার 010 হয় আর 4 এর বাইনারি করলে 100। একদম সিম্পল একদম। এটা 10 সেকেন্ডও লাগবে না। আমার যারা সেলফ সাজেশন কম্পিউটার বইটি পড়ছেন এই ফর্মুলাটা ইউজ করে আপনার 10 সেকেন্ডও লাগবে না এটা আনসার করতে। পরেরটাতে আসি আমরা 5 নাম্বার কোশ্চেনে। যেমন একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন সিম্বল, আইকন অথবা ভিজুয়াল মেটাফোরের মাধ্যমে
কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে? নিচের কোনটি এই শ্রেণীর কাজকে নির্দেশ করে? অর্থাৎ এখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলা হয়েছে, যেটা GUI অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, সিম্বল আইকনে আকারে ব্যবহার করা যায়। আমরা জানি যে দুই প্রকার আছে, একটা CLI, একটা আছে GUI অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটা এটা দিয়ে সিম্বল আইকন আকারে দেখা যায়। এটা আমরা দুইটারই পার্থক্য সহ খুব সুন্দর আকারে আমরা বইতে দিয়েছি। আমি একটু পরে ছবিটা দেখাচ্ছি আপনাদের। নেক্সট কোশ্চেনে যদি আমরা আসি, এখানে লক্ষ্য করুন, নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক? অর্থাৎ কম্পাইলার, এইখান থেকে কোশ্চেন প্রায় যে কোনো পরীক্ষায় আসে এবং যে কোনো ম্যাক্সিমাম পরীক্ষায় এখান থেকে প্রশ্ন করতে ওনারা পছন্দ করে স্যাররা। তো আপনারা যারা এখান থেকে এই বিশেষ করে কম্পাইলার এবং ইন্টারপ্রেটর থেকে আপনারা পড়ছেন, এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বেন, ভবিষ্যতে কমন পাবেন এখান থেকে। আমরা জানি যে কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে একবারে অনুবাদ করে, অর্থাৎ এটি একবারে পুরো প্রোগ্রামটাকে অনুবাদ করে। এই লাইনটা বারবার অনেক পরীক্ষায় এসেছে, সুতরাং এটা খুব ভালো করে পড়তে হবে আপনাদের। আর এটার পার্থক্যটাও আমরা দিয়েছি, ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের পার্থক্যটার ভিতরেও এটা ডিটেইলসটা দেয়া আছে। নেক্সট কোশ্চেনটাতে যদি আমরা যাই, যে কোনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়? এটা খুবই সহজ ছিল, একটা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল। আমরা জানি যে গুগল হচ্ছে আমরা একটি সার্চ ইঞ্জিন, আর বাকিগুলো হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো এই গেল 7 নম্বর কোশ্চেন। আমরা 8 নম্বর কোশ্চেনে আসি। সেলুলার ডাটা নেটওয়ার্কের ক্ষেত্রে জিপিআরএস বলতে কি বোঝায়? একটু এখানে একটা অ্যানালাইসিস করবেন। আপনারা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত, এটা কিন্তু যে পিএসসি যে একটা তাদের সিলেবাস দিয়েছে, ফুল ওই সিলেবাস কিন্তু মেনটেন করছে। যেমন প্রথমটা অপারেটিং সিস্টেম নিয়ে, পরেরটা মেমোরি নিয়ে, পরেরটা কর্মদক্ষতা নিয়ে, পরেরটা অক্টাল সিস্টেম নিয়ে, তারপরে এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নিয়ে আছে, তারপরে এই যে কম্পাইলার, ইন্টারপ্রেটর, তারপর সোশ্যাল মিডিয়া, তারপরে সেলুলার নেটওয়ার্ক। লক্ষ্য করে দেখেন যে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু বা তাদের প্রত্যেকটা টপিক কিন্তু কভার করে করে কোশ্চেন করেছে। সুতরাং যারা, আমি বারবার করে বলছিলাম যে আপনারা আগে বিপিএসসি দেয়া সিলেবাসটা কভার করেন, তাহলে খুব দ্রুত আপনারা প্রস্তুতি নিতে পারবেন। সুতরাং আচ্ছা, 8 নম্বর কোশ্চেনে আমরা আসি, যে সেলুলার ডাটা নেটওয়ার্কের ক্ষেত্রে জিপিআরএস বলতে কি বোঝায়? মেইনলি এখানে জিপিআরএস এর ফুল মিনিংটা বুঝাইছে। আমাদের বইয়ের শেষের দিকে যে 8 পেজ দেয়া আছে ফুল মিনিং গুলা, এই ফুল মিনিং গুলা যদি আপনারা পড়েন, তাহলে এটা খুবই সোজা হয়ে যাবে আপনার জন্য। ফুল মিনিং গুলা, জিপিআরএস অর্থাৎ এটা হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। যারা লাইভটা দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপগুলোতে, এতে আশা করি যে অনেকেরই কনফিউশন কোশ্চেনগুলি খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে, এবং কম্পিউটার এবং বিজ্ঞানের ফুল আমরা সমাধান নিয়ে কথা বলবো। আশা করি সবারই উপকারে আসবে, এবং এই কোশ্চেনগুলো যদি বারবার রিপিট অন্যান্য পরীক্ষা আসে ব্যাংক সহ, আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আশা করি আমাদের সাথে থাকবেন এবং লাইভটা শেয়ার করে দিবেন। আর কোনো যদি কোশ্চেন বা আপনার কোনো কনফিউশন থাকে বা কনফিউজিং কোনো কোশ্চেন থাকে, আপনার জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আপনার আনসারগুলি করতে। তো আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন যদি আপনি লক্ষ্য করে দেখেন, 9 নাম্বার কোশ্চেনটা, যে বাহিরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত? এটা ফায়ারওয়াল। এটা একাধিকবারই এসেছে এবং বইতে এখানে হুবহু আছে যে ফায়ারওয়াল আমরা জানি যে বাইরের অ্যাটাক থেকে এটাকে আনঅথরাইজড নেটওয়ার্ক, আনঅথরাইজড অ্যাটাক গুলোকে প্রিভেন্ট করে। নেক্সট 10 নাম্বার কোশ্চেনে যদি আমরা আসি, যে নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? আমরা সার্চ ইঞ্জিনের একটা চ্যাপ্টার দিয়েছি, সেখানে একদিকে সার্চ ইঞ্জিন, একদিকে নিচের উপর দিকে ছিল ওয়েব ব্রাউজারের লিস্টটা। দুইটা লিস্টের ভিতরেই কিন্তু আপনি পেয়ে যাবেন সার্চ ইঞ্জিন নয়। যেমন বিং, গুগল, ইয়াহু তিনটাই সার্চ ইঞ্জিন, সাফারি হচ্ছে একটা ব্রাউজার। অর্থাৎ ওই পেজ থেকে এসেছে এই প্রশ্নটা মূলত, অর্থাৎ দুইটা টপিক কভার করেই একটা আনসার করে ফেলছে এরা। নেক্সট কোশ্চেনের দিকে যদি আপনি আসেন, ইন্টারনেট জগতে হাইপার লিঙ্ক ডকুমেন্ট গুলোর কালেকশনকে কি বলা হয়? এটা একদম হুবহু একটা বাংলা লেখা আছে, ওইটাকে রেপ্লিকা করে এই কোশ্চেনটা করা। www আমরা জানি যে ওয়েব পেজটাকে যদি হাইপার লিঙ্ক বিভিন্ন ডকুমেন্ট গুলোকে ক্লিক করলে আমরা www থেকেই আমরা অ্যাক্সেস করতে পারি। সুতরাং এটা সঠিক উত্তর হচ্ছে www। পরের কোশ্চেন আসেন, আপনি গ্রাহকের চাহিদা অনুযায়ী ইউটিলিটি ভিত্তিক কম্পিউটিং পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তিটি ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর একটি দৃষ্টান্ত? অর্থাৎ
চাহিদা অনুযায়ী আপনি সেবা পাবেন। এটা একদম খুব সুন্দর করে ক্লাউড কম্পিউটিং এর একটা উদাহরণ দেয়া আছে, সেই উদাহরণ থেকে এটা চলে এসেছে। আপনি লক্ষ্য করেন ইন্টারনেট থেকে আসছে, সার্চ ইঞ্জিন থেকে আসছে, ফায়ারওয়াল থেকে আসছে, দেন ক্লাউড কম্পিউটিং থেকে আসছে। তার মানে পিএসসির কিন্তু ফুল টপিক গুলাই তারা যে সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাসটা ফুল কাভার করে তারা কোশ্চেনটা করেছে এবং খুবই হাই স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হয়েছে। নিচের দিকে লক্ষ্য করেন 13 নম্বর কোশ্চেনটা যদি আমরা সলভ করি, নিচের কোন নেটওয়ার্কটি সব থেকে বেশি জায়গা ব্যাপ্তি হয়? অর্থাৎ ল্যান, ম্যান, প্যান, আমরা জানি প্যান হচ্ছে প্রাইভেট এরিয়া নেটওয়ার্ক, যেমন ব্লুটুথ হতে পারে, ওয়াইফাই হতে পারে। ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, শুধুমাত্র একটি মেট্রোপলিটন এরিয়ার ক্ষেত্রে ম্যান। আর ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা নির্দিষ্ট একটা রেঞ্জের ভিতরে ল্যান কানেক্ট করে। আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ওয়ান। সুতরাং সঠিক উত্তর হচ্ছে ওয়ান। আর এটি সবচেয়ে বড় জায়গা নিয়ে ব্যাপ্তি জুড়ে হয়, এটা বইতে দেয়া আছে। আমি একটু পরে ছবিটা দেখাচ্ছি, তাহলে ক্লিয়ার হবে আপনাদের আরো। নেক্সট যদি 14 নম্বর প্রশ্নেতে আমরা যাই, তাহলে আপনারা লক্ষ্য করে দেখবেন নিচের কোন প্রযুক্তি ফেস রিকগনিশন সিস্টেমে ব্যবহার করা হয়? ফেস রিকগনিশন সিস্টেমে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমরা অ্যাপ্লাইড এআই। এই কোশ্চেনটাই কিছুদিন আগে একটা ব্যাংকের পরীক্ষায় ছিল, হু একদম এখান থেকেই দিয়েছে যে ফেস রিকগনিশনের জন্য কোনটি ব্যবহার করা হয়, এটা এআই। 15 নাম্বার কোশ্চেন যদি হয় আমাদের যে নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে এমবিপিএস এর ফুল মিনিংটা, অর্থাৎ দুইটাই, জিপিআরএস এর ফুল মিনিং এখানে দিয়েছে, এমবিপিএস এর ফুল মিনিং এটা হচ্ছে মেগাবিটস পার সেকেন্ড। আরেকটা ব্যাংকের পরীক্ষা ছিল যে ল্যান ওটাও নেটওয়ার্কের ক্ষেত্রে অ্যাক্সেসেবল এর ফুল মিনিং কি, অর্থাৎ ওটাও মেগাবিটস পার সেকেন্ডে ছিল, অর্থাৎ সেম কোশ্চেনটা একটু ঘুরাই দিয়েছে এখানে। নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বলতে এমবিপিএস এর ফুল মিনিংটাই বলতে পারেন আপনারা। নেক্সট ইংলিশে একটা কোশ্চেন ছিল প্যারাগ্রিজম, এটারও ফুল মিনিং, এটাও একটা টপিক বা চ্যাপ্টার আমাদের বইতে রয়েছে। অর্থাৎ টোটাল 16টা কোশ্চেনের ভিতরে 16টা কোশ্চেনে আপনি সেলফ সাজেশন কম্পিউটার বই থেকে কমন পাবেন এবং এখান থেকে হুবহু আছে একদম, যেটা সেলফ সাজেশন যারা পড়েছেন সবার জন্য খুব সহজ হয়ে গেছে আশা করি আজকের পরীক্ষাটি। আমরা বিজ্ঞান অংশে যদি যাই, সেল সায়েন্স বিজ্ঞান থেকে আমরা সমাধান করার চেষ্টা করেছি। যারা ফেব্রুয়ারি এডিশন কিনেছেন A4 সাইজ, মূলত সেই বই থেকেই, অন্যান্য বই থেকেও পাবেন। তো নিচের বিজ্ঞান অংশগুলো আমরা একটু সমাধানের চেষ্টা করি আজকে, তাহলে আশা করি এখান থেকেও কিছু প্রশ্ন আপনাদের ক্লিয়ার, কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। লক্ষ্য করেন প্রথম প্রশ্নের দিকে আমরা যাই, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? গ্রিন হাউস থেকে কিন্তু প্রায় ম্যাক্সিমাম পরীক্ষা থেকেই এই কোশ্চেন হয়। এখান থেকে একটা লিস্ট আমি তৈরি করে দিয়েছি পুরো বইতে, যে গ্রিন হাউস গ্যাসের লিস্ট কোনটি। এই লিস্ট আপনারা পড়লে এটা খুব সহজে অনায়াসে আনসার করতে পারবেন। যেমন জলীয় বাষ্প রয়েছে, মূলত মিথেন গ্যাস, তারপর কার্বন ডাইঅক্সাইড গ্যাস রয়েছে। গ্রিন হাউস গ্যাস আমরা জানি যে নাইট্রিক অক্সাইড নয়। এই তিনটি বাদ দিয়ে আর 13% আলাদা রয়েছে, তার মধ্যে জলীয় বাষ্প একটি রয়েছে। আর সঠিক উত্তর হবে নাইট্রিক অক্সাইড। তারপরে নেক্সট 2 নাম্বার কোশ্চেনটা, এটা অনেকে ভুল করে এসেছে যে জলীয় দ্রবণে পিএইচ এর সর্বোচ্চ মান কোনটি? অনেকে 7 দিয়েছে। 7 হচ্ছে একটা মিড লেভেল রেঞ্জ। আমরা জানি যে জলীয় দ্রবণে পিএইচ এর রেঞ্জ একটা দিয়ে আছে, আমি ছবিটা দেখাচ্ছি আপনাকে একটু পরে, যে পিএইচ এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত, আর 7 হচ্ছে মিড রেঞ্জ। তাহলে 0 থেকে 7 একটা, 7 থেকে 14, অর্থাৎ সর্বোচ্চ মান হচ্ছে 14। এটা অনেকে ভুল করেছে আজকে। 3 নাম্বার প্রশ্ন যদি আমরা যাই, যে কোন অর্গানেলটি, এটা অর্গান হবে, পর্দা দ্বারা আবেষ্টিত থাকে না? আমরা জানি যে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, প্যারক্সিজম, এগুলোর আলাদা আলাদা পর্দা রয়েছে এবং এগুলো পর্দা রেখে একটা নাম আর রয়েছে। রাইবোজোম মুক্ত অবস্থায় থাকে এবং এটার কোনো পর্দা থাকে না, অর্থাৎ রাইবোজোম মুক্ত অবস্থায় থাকে, একদম হুবহু এটা বইতে দেয়া আছে। আপনার একটু রিডিং প্রথম লাইনটা থেকেই আসছে এটা একদম। নেক্সট যদি আমরা আসি যে প্রাকৃতিক ইউরেনিয়ামে শতকরা কত ভাগ আইসোটোপ থাকে? আমরা জানি ইউরেনিয়ামে বা আইসোটোপের এর সংকেত বা এটার যোজনে কি এগুলো আসতে পারে, কিন্তু এটা একটু ব্যতিক্রম প্রশ্ন এসেছে যে প্রাকৃতিক ইউরেনিয়ামে শতকরা কত ভাগ আইসোটোপ থাকে? ইউরেনিয়ামে ম্যাক্সিমামই আইসোটোপ 3টা রয়েছে এখানে, তার ভিতরে এটা 99.3%, অর্থাৎ 100% এর একটু কম রয়েছে প্রাকৃতিক আইসোটোপে। তো নাম্বার 5-এ আমরা একটু আসি, জীববিজ্ঞানে কি ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়? এটা খুবই কমন একটি কোশ্চেন এবং এটা প্রায় বিভিন্ন পরীক্ষায় আসে, যে বায়ো ইনফরমেটিক্স আছে, একটা বায়োমেট্রিক্স আছে, বায়োকেমিস্ট্রি, নাকি কোনোটি নয়। বায়োমেট্রিক্স এর কাজ কি, বায়োকেমিস্ট্রির কাজ কি আমরা জানি, আর বায়ো ইনফরমেটিক্স সাধারণত জীববিজ্ঞান রিলেটেড, সায়েন্স এবং টেকনোলজি যেটা, এই রিলেটেড কাজগুলি করে বায়ো ইনফরমেটিক্স।
নেক্সট কোশ্চেনটা 6 নাম্বার কোশ্চেন, এটা একটু ব্যতিক্রম চলে এসেছে এখানে। যেমন গমের মোজাইক ভাইরাস বলতে কি বোঝায়? মোজাইক আমরা জানি টিএমভি ভাইরাস, এর বাইরেও দুইটি ভাইরাস রয়েছে মোজাইক ভাইরাস দ্বারা এফেক্টেড হয়, ওই দুইটাও আমি দিয়েছি। কিন্তু থার্ড নাম্বারে গম থেকেও চলে এসেছে এবার, অর্থাৎ আরো অ্যাডভান্স লেভেল থেকে এটা এসেছে। এবং আমরা জানি যে কোনটি ভাইরাস জনিত রোগ বা ব্যাকটেরিয়া জনিত রোগ সাধারণত এই পর্যন্ত বইতে ফুল স্টপ করে দেওয়া সবগুলো বইতেই, কিন্তু কিভাবে ছড়াই এত দূর পর্যন্ত যায় না কোশ্চেন, এটা একটু অ্যাডভান্স লেভেলে গেছে তারা, যে গমের মোজাইক ভাইরাস এসেছে, অর্থাৎ এটা মাইটের মাধ্যমে ছড়ায় আমরা জানি। সুতরাং এটা অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, আর সবগুলো প্রশ্নের আনসার পারতে হবে এরকম কোনো না, অর্থাৎ 200 আনসার করার কোনো প্রয়োজন নেই। যদি এত অ্যাডভান্স লেভেলে থাকে তাহলে বইয়ের সাইজ আরো অনেক বেড়ে যাবে। তো সঠিক উত্তর হবে মাইটের মাধ্যমে। নেক্সট কোশ্চেনে আমরা যদি আসি, অ্যান্টিবডি তৈরি করে নিচের কোনটি? এটা খুব সুন্দর আকারে আমি ছবি আকারে দিয়েছি বইতে, যে রেড ব্লাড সেল, আরবিসি কাজ কি, থ্রম্বোসাইটের কাজ কি, মনোসাইটের কাজ কি, লিম্ফোসাইটের কাজ কি। লিম্ফোসাইট আমরা জানি যে এটা অ্যান্টিবডি তৈরিতে কাজ করে, এবং ছবি সহ খুব সুন্দর আকারে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে সেলফ সায়েন্স বিজ্ঞান বইতে। আমি একটু পরে দেখাচ্ছি, আশা করি আরো ক্লিয়ার হবে, ক্লিয়ার ধারণা আপনারা পাবেন এখান থেকে। এরপরে যদি আমরা আসি এখান থেকে, আপনি যদি লক্ষ্য করে থাকেন যে আমরা আছি আজকে আইসিটি এবং বিজ্ঞান সলিউশন নিয়ে, যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে জানাবেন, আমরা কনফিউশন কোশ্চেনগুলি সমাধানের চেষ্টা করব। আশা করি এই প্রশ্নগুলা শুধু বিসিএস না, অন্যান্য পরীক্ষার জন্য সুবিধা হয়ে যাবে আপনার জন্য। তো আমরা নেক্সট যদি আসি যে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটি? অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের একটা সুন্দর লিস্ট আমি দিয়েছি, এবং সেটা ছবি সহকারে আছে আমার এখানে, অত্যাবশ্যক, এবং কিভাবে সহজে মনে রাখবেন সেই লিস্টটাও দেয়া আছে। সেই লিস্ট থেকে আপনার এই অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড গুলো মুখস্থ রাখতে পারবেন খুব সহজে, যেটা সঠিক উত্তর হচ্ছে ভ্যালিন। আমি দেখাচ্ছি, একটু পরে ক্লিয়ার হবে। একজন বলছেন সেলফ প্রিপারেশন কি আপনাদের বই? না, আমাদের বইয়ের নাম হচ্ছে সেলফ সাজেশন। আমাদের নাম থেকে ওরা আশেপাশে নাম দিয়ে লিখেছে আরেকজন রাইটার, ওটা আমাদের বই না। আমাদের বইয়ের নাম হচ্ছে সেলফ সাজেশন কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। আর বিজ্ঞান বইটার নাম হচ্ছে সেলফ সায়েন্স সাধারণ বিজ্ঞান। পাবলিকেশন নাম হচ্ছে আমাদের সেলফ সাজেশন পাবলিকেশন, মনে রাখবেন। আমরা আছি আজকের 46তম বিসিএস এর প্রশ্ন সমাধান নিয়ে, আমরা বিজ্ঞানের প্রশ্নগুলি সমাধান করছি। আমরা আছি 9 নম্বর কোশ্চেনটিতে আসি। 9 নম্বর কোশ্চেনটাতে যদি আপনারা একটু লক্ষ্য করেন যে প্রকৃতিতে মৌলিক বল কয়টি, এটা একদম হুবহু একটা অধ্যায়ে আমার লেখা আছে 4টি মৌলিক বল আমরা জানি, এবং এখান থেকে হুবহু এই প্রশ্নটি এসেছে। আপনারা একটু দেখলে ক্লিয়ার হবেন, আমি দেখাচ্ছি একটু পরে। দেন জেমস ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন? আমরা টেলিস্কোপ নিয়ে অনেকগুলো টেলিস্কোপ নিয়ে লিখেছি বইতে, তো জেমস ওয়েব এটা নতুন একটা ইনফরমেশন দিয়েছে, ইনফ্রারেড। আর ম্যাক্সিমাম টেলিস্কোপি রেডিয়েশন হয় সাধারণত ব্যবহার করে ইনফ্রারেড টেকনোলজি, এটা দেয়া আছে বইতে। দেন কোনটি আলোর প্রাথমিক রং হিসেবে বিবেচনা করা হয় না? কোন প্রাইমারি কালার কি কি, এটা খুব সুন্দর আকারে দিয়েছে, এবং এটা তাছাড়াও এই প্রশ্নটা হুবহু বিগত সালে একটা কোশ্চিন ছিল, যে আমরা জানি যে প্রাইমারি কালার 3টা, ওই 3টার বাইরে একটা হচ্ছে হলুদ, আসল অর্থাৎ আসমানি, সবুজ এবং লাল। আসমানি বলতে এখানে নীল বুঝাচ্ছে, কিন্তু হলুদ নয়, হলুদ কালারটাকে আমরা অন্য কালার দিয়ে বানাতে পারি, সুতরাং প্রাইমারি কালার নয়, হচ্ছে হলুদ। নেক্সট কোশ্চেন নাম্বার 12তে আমরা আসি। রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিন হলো ভিটামিন কে। এটা আমরা জানি ব্লাড ক্লটিং এর কাজ করে ভিটামিন কে, এবিসি আলাদা ভিটামিন, এগুলোর কাজ অন্য। যে আরেকটি কোশ্চেন আছে, ফোটন শক্তি ই এর সমীকরণটি হলো, আমরা জানি এটাও খুব অ্যাডভান্স লেভেলের একটি প্রশ্ন দিয়েছে, বিজ্ঞানের 2-3টা অ্যাডভান্স লেভেলের মধ্যে এই প্রশ্নটি একটি, অর্থাৎ এটা ফোটন শক্তির ইকুয়েশনটি তুলে দিয়েছে। আমরা ফোটন শক্তির ই সম্পর্কে ডিটেলস লিখেছি, কিন্তু ইকুয়েশন গুলো আমরা দেইনি, কারণ এত ডিটেলস আসবে বলে আমার মনে হয়নি, কিন্তু এটা এবারে 46তম বিশেষে চলে এসেছে, অর্থাৎ এসি বাই ল্যামডা। সঠিক উত্তর হচ্ছে খ। দ্বিপদ নামকরণে দ্বিতীয় নামটি নির্দেশ করে, এটা প্রথম নাম কোনটি আর দ্বিতীয় নাম কোনটি, এটা খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এবং এটা খুব বেসিক একটা কোশ্চেন সাধারণ বিজ্ঞানের। এটা সঠিক উত্তর হচ্ছে প্রজাতি। নাম্বার 15 নাম্বার কোশ্চেনটাতে আসি আমরা বিজ্ঞানের, যে ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া করলে, আমরা জানি কার্বনেটের সাথে বা ধাতব কার্বনেটের সাথে যদি অ্যাসিডের বিক্রিয়া হয়, অর্থাৎ এটা লবণ পানি তৈরি হয়, আর যেহেতু কার্বনেটের সাথে, এই জন্য এক্সট্রা কার্বন ডাইঅক্সাইডও এখানে উৎপন্ন হয়। লবণ পানি তো হয়, আমরা জানি প্রশমন বিক্রিয়ায় লবণ প্লাস পানি হয়, অর্থাৎ অ্যাসিডের সাথে যদি ধাতুর বিক্রিয়া হয় লবণ ও পানি, আর যদি কার্বনেটের সাথে বিক্রিয়া হয় এই জন্য কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই জন্য সঠিক উত্তর হচ্ছে সবগুলোই।
এই 15টা কোশ্চেন তো গেল এর বাইরেও আমাদের সেলফ সায়েন্স বিজ্ঞান বইতে আপনাদের ভূগোলের টপিক থেকে আরো 6টি কোশ্চেন কমন ছিল। এই 6টি কোশ্চেন নিয়ে একটু কথা বলবো। যেমন ঢাকা থেকে পূর্ব দিকে অবস্থিত একটি স্থানের দাগরিমার যদি পার্থক্য 45 ডিগ্রি হয়, ঢাকার সময় মধ্যাহ্ন 12টা হলে স্থানীয় সময় হবে বিকাল 3টা। এটা একটা সূত্র দেয়া আছে, আমি একটু পরে সূত্রটা নিয়ে কথা বলবো। আশা করি এই সূত্রটা যদি আপনারা একবার রিডিং দেন, আপনারা এখান থেকে যেটাই আসুক না কেন আপনার ওই প্রশ্নেরই আনসার এখান থেকে করতে পারবেন। এবং এখান থেকে আপনারা আনসারগুলি যে কোনো কোশ্চেনের আনসার করতে পারবেন। এখানে সময়টা চেঞ্জ করে দেয় সাধারণত, আর এই কোশ্চেন হুবহু আসে না। এটাকে এই সময়টা 12টা দিচ্ছে, কখনো 1টা দেয়, 2টা দেয়, বা সময়টা চেঞ্জ করে দেয় এখান থেকে। আমরা যদি আসি পরের কোশ্চেনে, যদি আসি যে উচ্চতা বৃদ্ধির সাথে ট্রপোমন্ডল বায়ুর ক্রমহ্রাস মান তাপমাত্রা হলো 6.5 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার। এটা একদম হুবহু আমার বইতে দেয়া আছে এবং এই লাইনটা হুবহু তুলে দেয়া আছে, এবং সেখান থেকে কোশ্চেনটা হয়েছে এক্স্যাক্টলি আপনি বলতে পারবেন। নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব, এটা একটা ছক থেকে দিয়েছি, আমরা জানি 0 ডিগ্রি থেকে শুরু হয়, আর নিরক্ষীয় থেকে উপরে 90 ডিগ্রি আকারে এটার কোণের পার্থক্য থাকে। সঠিক উত্তর হচ্ছে 90 ডিগ্রি। জাপানিজ শব্দ সুনামি এর অর্থ হচ্ছে পোতাশ্রয়ের ঢেউ বা সমুদ্রের বা পোতাশ্রয়ের ঢেউ, অর্থাৎ এটাও জাপানি সুনামি শব্দের অর্থটা এটা বারবারই আসে, অনেক অনেক জায়গায় অনেক পরীক্ষায় ছিল, এবং এটা বহু পরীক্ষায় এসেছে এর আগে আসলে। নেক্সট যদি আমরা আসি যে বন্যা নিয়ন্ত্রণের সাধারণত ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি? আমরা জানি যে নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা, এটা একটি কমন সেন্স থেকে দিয়েছে। বন্যার একটা টপিক আছে, বন্যার টপিকটা আপনি ফুল পড়লে এই 4টা অপশন থেকে আপনি এটা আনসার করতে পারবেন। ঠিক তেমনি যে কৃষি আবহাওয়া জনিত আপদ কোনটি বা হাজার কোনটি? যেমন কৃষির ক্ষেত্রে কিন্তু বলা আছে আবহাওয়া জনিত আপদ নয়, কৃষির ক্ষেত্রে। আমরা জানি ভূমিকম্প, ভূমিধস বা সুনামি নয়, যদি খরা হয় তাহলে কৃষির ক্ষেত্রে এটা ইফেক্ট ফেলতে পারে। সুতরাং তাহলে এই ছিল আমাদের বিজ্ঞান এবং কম্পিউটারের কোশ্চেন। তো আমাদের বিজ্ঞান থেকে 16টা এসেছে, এবং বিজ্ঞান থেকে 17টা, এবং কম্পিউটার থেকে 16টা, টোটাল 33টা কোশ্চেন আমাদের সেলফ সাজেশন কম্পিউটার এবং সেলফ সাজেশন বিজ্ঞান থেকে এসেছে। আমরা এটা ডিটেলসটা আরেকটু যদি দেখি, আরেকটু কথা বলবো, তাহলে আপনাদের আরো ক্লিয়ার ধারণা পাবেন এখান থেকে। যেমন মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম 9 কোনটি? এখানে লক্ষ্য করে দেখেন যে আমরা একটা কোশ্চেনের হুবহু ও নিচের সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেম কি কি এগুলো উদাহরণগুলো দিয়ে দিয়েছি। আবার এখানে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম 9 যেমন ডস, বাকিগুলো তাহলে সিঙ্গেল টাস্কিং। মাল্টিটাস্কিং 9 হচ্ছে ডস, তাহলে বাকিগুলো সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেম। ঠিক তেমনি এগুলিরই ডিটেলসটা যদি এখান থেকে পড়েন তাহলে আপনারা ফুল আনসার করতে পারবেন। আবার যেমন এখানে দেখেন সিঙ্গেল ইউজার কোনটি, মাল্টি ইউজার কোনটি, ওপেন সোর্স কোনটি, ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেম কোনটি, ফুল লিস্ট আমি এখানে তুলেছি। আশা করি এখান থেকে পড়লে আপনারা একটা ফুল ধারণা পাবেন এবং এখান থেকে আনসারটা করতে পারবেন। তারপরে আসেন আমাদের বইয়ের 146 নাম্বার পেজে যে স্পিডের যে ছকটা ছিল, এই ছকটা থেকে প্রায় কোশ্চিন আসে। র্যাম, ক্যাশ, রেজিস্টার সব থেকে বেশি কোনটার বেশি, স্পিড কোনটার বেশি, রেজিস্টার, ক্যাশ মেমোরি, সেকেন্ডারি মেমোরি। এটা আমি এখানে পার্থক্য আকারে দেখিয়েছি, এখানে ছক আকারেও দেয়া আছে, কম থেকে বেশি কোনটা, স্পিড কোনটা বেশি, ধারণ ক্ষমতা কোনটার বেশি, ডিটেলসটা দেয়া আছে। অর্থাৎ এই পেজ থেকে প্রায় প্রশ্ন হয়, এবং এই পেজটা যদি আপনারা পড়েন তাহলে এখান থেকে আপনারা ভবিষ্যতেও ভালো করতে পারবেন। নেক্সট 163 নাম্বার পেজে যদি থাকে যে রেজিস্টারে যেটা ছিল প্রসেসরের কার্যক্ষমতা নিয়ে একটা কোশ্চেন ছিল, ওই কোশ্চেনটা হুবহু এই লাইনগুলো থেকে আপনি পাবেন। যে অ্যাক্সেস টাইম কোনটার, মেমোরি সাইজের, প্রধান মেমোরি সাইজ অর্থাৎ র্যামের সাইজের কথা বলা আছে, ক্যাশ মেমোরির কথা বলা আছে, নাই কোনটি, এই কোশ্চেনটি ছিল। নেক্সট যদি আমরা আসি অক্টাল থেকে বাইনারিতে, এই যে আমি যেটা বলছিলাম যে এই 7টা ডিজিট যদি আপনারা মাথায় রাখতে পারেন, আর এটা মনে রাখার উপায়গুলো আমার দেয়া আছে এই চ্যাপ্টারে শুরুর দিকে, যে 0 কি, 1 কি, 2 কি, 3 কি। যেমন 24 আসছে, 2 এর বাইনারি কি 010, আর 4 এর বাইনারি হচ্ছে 100, জাস্ট 2 4। বা অক্টাল থেকে বাইনারি করার নিয়মটা এবং এই জাস্ট এই ছকটা যে কোনটার কি, এইটুকু মাথায় রাখলে আপনার এই কোশ্চেনটা আনসার করতে পারবেন। নেক্সট হচ্ছে আমরা যেটা বলছিলাম যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের জন্য যে আইকন ভিত্তিক সিস্টেম রয়েছে বা চিত্র ভিত্তিক যেটা আমরা বলি, সেটা হচ্ছে আপনার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের জন্য গুই হবে। সেটা গুই এবং চিত্র ভিত্তিক, যেটা দুইটারই পার্থক্য আকার দেয়া আছে এবং উপরে সুন্দর আকারে অনেক ডেসক্রিপশন দেয়া আছে, এটা পড়লে আপনারা এখান থেকে আনসারটা করতে পারবেন। নেক্সট যেটা বিভিন্ন পরীক্ষা আসে, এবং এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি কিন্তু বারবার এই বইটা আপনি সেলফ সাজেশন কম্পিউটার বই কেন কিনবেন বা কেন পড়বেন, আসলে কোনো বইতে আপনি পাবেন না।
এই লাইনটা দেখেন, আমি দিয়েছি যে নিচের টেবিলটি ভালো করে মনে রাখুন, যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমার হিন্টস দেয়া এখান থেকে কমন এসেছে এবং ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু এই হিন্টস দেয়া থেকে। সুতরাং আপনি এই বইটা কোনটা কিভাবে পড়তে হবে এবং কোন টপিকটা পড়বেন এটা আমরা দিয়ে দিয়েছি এখান থেকে, এবং কোশ্চেনটাও এখান থেকে এসেছে যে এক লাইনে সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে কম্পাইলার, এখান থেকে এসেছে এই প্রশ্নটা। পেজ নাম্বার হচ্ছে 234, জানুয়ারি এডিশন, A4 সাইজ। তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কোনটি নয় কোনটি ছিল এটার একটা লিস্ট দেওয়া আছে, এর বাইরেও বড় আকারে আরো একটা লিস্ট রয়েছে, আপনারা যদি এগুলি পড়েন তাহলে এখান থেকে আনসার করতে পারবেন। অন্যদিকে গুগল ছিল, আমরা জানি গুগল একটি সার্চ ইঞ্জিন, এবং সার্চ ইঞ্জিনেরও একটা লিস্ট আছে আমাদের বইতে। তারপরে যেটা ছিল জিপিআরএস এর ফুল মিনিংটা, আপনার বইয়ের শেষের দিকে আমার 8 পেজ দেওয়া আছে এই ধরনের ফুল মিনিং গুলো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। মজার ব্যাপার হচ্ছে গতবারে এইচপিএলসি নামে একটা ছিল, এবারে এসেছে জিপিআরএস। এই জিপিআরএস এর ফুল মিনিং এসেছে এবং মূলত দুইটা এসেছে এবার। তো এখানে পুরো ফুল মিনিংটা কিন্তু ওই চ্যাপ্টার থেকে দেয়া আছে, অর্থাৎ এই চ্যাপ্টারটা পড়লে 8 পেজ পড়লে আপনি 1 মার্ক কমন পাচ্ছেন। সুতরাং কতটা ইনফরমেটিভ দেয়া আছে আপনি একটু চিন্তা করেন তাহলে। নেক্সট যে ফায়ারওয়াল থেকে কোশ্চেন আসে, ফায়ারওয়ালের জাস্ট এই প্রথম দুইটা লাইন পড়লে আপনি এখান থেকে ক্লিয়ার ধারণা পাবেন যে বাইরের আক্রমণ থেকে রক্ষা করার জন্য, যে প্রথম লাইনটাই দেওয়া আছে বাইরে আক্রমণ থেকে রক্ষা করার জন্য। নেক্সট যেটা বলছিলাম যে সাফারি ছিল যে ওয়েব ব্রাউজার, এটা হচ্ছে 378 379 পেজে ওই যে সার্চ ইঞ্জিনের আমি লিস্টটা দিয়ে দিয়েছি যে কোনটা কোনটা সার্চ ইঞ্জিন, গুগল, তারপরে এই যে বিং রয়েছে, ইয়াহু রয়েছে, কোনটা কোনটা সার্চ ইঞ্জিন আর কোনটা কোনটা ওয়েব ব্রাউজার। জাস্ট এই দুইটা লিস্ট ছক যদি আপনি পড়েন তাহলে এটা একদম আপনার হাতের নখদর্পণে থাকবে আপনার, এবং যে কোনো পরীক্ষা এখান থেকে কমন পাবেন আপনি। আমরা পরের কোশ্চেনে যদি আসি, যেমন লক্ষ্য করেন আপনি যে ডাব্লিউডাব্লিউ থেকে ছিল এই যে হাইপারলিংকটাকে ব্যবহার করে বা সংযোগ বা হাইপারলিংক ব্যবহার করে একদম হুবহু 3 নাম্বার লাইনে থেকে দিয়েছে এটা। এর আগের বার ওয়েব ব্রাউজারের লিস্ট কোনটা এখান থেকে কোশ্চেন থাকে, এখান থেকে যায়নি, এবার প্রথম দিক থেকে দিয়েছে কোশ্চেনটা। এর পরের প্রশ্ন যদি আমরা যাই যে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহারটা, এটা প্রথম দিকেই দিয়েছে। ক্লাউড কম্পিউটিং এর একদম সিম্পল একটা এক্সাম্পল এবং এর উদাহরণগুলো, এটা এই পেজে নিচের পেজে 349 350 পেজে আরো ডিটেলস দেওয়া আছে। নেক্সট হচ্ছে আপনার ওয়ান, যে এখানে এখানে লক্ষ্য করে দেখেন, এই লাইনটা পড়লে আপনারা বুঝতে পারবেন একদম কতটা ক্লিয়ার ভাবে লেখা আছে যে কম্পিউটার নেটওয়ার্ক অনেক বড় ভৌগোলিক অবস্থান জুড়ে থাকে, তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে। অর্থাৎ বড় একদম বা ভিন্ন দেশের বা বিভিন্ন আকারে সব থেকে বড় হতে হলে আমাদের ওয়ান ব্যবহার করা হয়। একদম ক্লিয়ার কনসেপ্ট লেখা আছে একদম, এই লাইন আপনি কোনো বইতে বা কোথাও পাবেন না। নেক্সট হচ্ছে আমরা ফেস রিকগনিশন নিয়ে ছিল একটা, এটা এআই যেটা বলছে আমরা, এটা বিগত সালে একটা কোশ্চেনে হুবহু ছিল একদম, যেটা এআই ফেস রিকগনিশন সিস্টেমে সহায়ক ভূমিকা পালন করে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নেক্সট হচ্ছে মেগাবিটস পার সেকেন্ড যেটা আছে, এটা বহুবার অনেকগুলা বিগত সালে পরীক্ষাও আছে, এবং এই যে প্রত্যেকটা রেঞ্জের সাথে সাথে আমরা দিয়ে দিয়েছি এখানে। তারপরে লাস্ট কোশ্চেনটা ছিল 16 নাম্বার কোশ্চেন, এটা প্লেগারিজম নিয়ে ছিল, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে কোনো সাহিত্য গবেষণা হুবহু নকল করে আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই হলো প্লেজিয়ারিজম, যেটা ইংলিশে দেয়া আছে একদম হুবহু। এখান থেকে আপনি এই দুইটা লাইন যদি ভালো করে পড়েন আপনি ওটা আনসার করতে পারবেন। তাহলে টোটাল 16টা কোশ্চেনই আমাদের সেলফ সাজেশন বেসিক কম্পিউটার বই থেকে কমন রয়েছে। নেক্সট যদি আমরা বিজ্ঞান বইতে আসি, যে গ্রিন হাউস গ্যাস কোনটি, গ্রিন হাউস গ্যাসের লিস্টটা যেমন লক্ষ্য করুন এখানে, বৈশ্বিক উষ্ণায়নের জন্য কি, নিচে উষ্ণায়ন সম্পর্কে ডিটেলস দেওয়া আছে এবং এখান থেকেও একটা কোশ্চেন আছে। আবার গ্রিন হাউস গ্যাস নয় কোনটি, এটারও একটা আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, এছাড়া 13% অন্যান্য রয়েছে, সিএফসি হচ্ছে 14%। ডিটেলস এই ছকটাও যদি আপনারা মাথায় রাখেন যে কোনো পরীক্ষা আপনি ভালো করতে পারবেন। এটা পেজ নাম্বার 499, ফেব্রুয়ারি এডিশন 2024। নেক্সট হচ্ছে পিএইচ এর মানেরটা লক্ষ্য করে দেখেন, 216 নাম্বার পেজে দেওয়া আছে, এই যে ছকটা 0 থেকে 14 পর্যন্ত সীমাবদ্ধ, অর্থাৎ সর্বোচ্চ হচ্ছে 14। যেমন এখানে ছক আকারও দিয়েছে এখানে, যে এসিড নিরপেক্ষ হচ্ছে 7, তারপর সর্বোচ্চ হচ্ছে এই যে 14, শুরু হচ্ছে 0 থেকে। রাইবোজম যেটা মুক্ত অবস্থায় থাকে, এর কোনো, রাইবোজম মুক্ত অবস্থায় বিরাজমান থাকে, এটার কোনো থাকে না, এটা দানাদার আন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থান করে।
এটা একদম ক্লিয়ার একদম দেখা আছে প্রথম পেজটাতেই। পরের পেজে যদি আমরা লক্ষ্য করি, পরের কোশ্চেনটা ছিল ওই যে বায়ো ইনফরমেটিক্স নিয়ে, এটা 256 নম্বর পেজে রয়েছে। বায়ো ইনফরমেটিক্স নিয়ে ডিটেলস লিখেছি আমরা, অর্থাৎ বিভিন্ন জীববিজ্ঞানের বিভিন্ন প্রযুক্তি বা বিভিন্ন অঙ্গসংস্থান বিদ্যাগুলা সম্পর্কে যেখানে ডিটেলস আলোচনা আছে, ওখানে আমরা এই বায়ো ইনফরমেটিক্স দেওয়া আছে। এছাড়াও এই বায়ো ইনফরমেটিক্স নিয়ে আমার ডিটেলস লেখা আছে কম্পিউটার বইটাতে। দেন হচ্ছে এই ছকটা আপনি কোন বই পড়েন বিজ্ঞান এবার মিলান, এই লাইনটা এটা কোনো বই থেকে আপনি পাবেন না, শুধুমাত্র সেলফ সায়েন্স বিজ্ঞান বই ছাড়া। 375 নাম্বার পেজ, দাড়ি কমা সেমিকোলন শুদ্ধ আপনারা মিলাই নেন একদম। যে বেসোফিল, এনোসোফিল, নিউট্রোফিল, অর্থাৎ এই যে আমরা পার্থক্যগুলোর ভিতরে দিয়েছি লিম্ফোসাইট, মনোসাইট। লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি গঠন করে একদম লাইন বাই লাইন দেয়া আছে 375 নাম্বার পেজে, একদম ডিটেলসটা আকারে দেয়া আছে এখানে। সুতরাং কোন বইতে আপনি বিজ্ঞান এই লাইনটা পাবেন না, শুধুমাত্র সেলফ সায়েন্স বিজ্ঞানের ছাড়া। ছবি সহ দেয়া আছে, লেখাও আছে। নেক্সট কোশ্চেনটা এটার দিকে লক্ষ্য করেন যে আপনার অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের মনে রাখার টেকনিকগুলো আমরা দিয়েছিলাম পিভিটি, টিআইএম, এইচএল, হল, পিভিটি, টিম, হল, অর্থাৎ পিভিটি ফুল মিনিং গুলাতে এই 2 নাম্বারটাই ভ্যালিন আছে এবং এটা একদম হুবহু চলে এসেছে যে কোনটি নয়। অর্থাৎ অত্যাবশ্যকীয় যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে, আমরা জানি মানবদের অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড 8টি এবং শিশুদের জন্য 10টি, অতিরিক্ত 2টি রয়েছে। এই 8টার মধ্যে একটা কমন পড়েছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন এবং এটা যে কোনো পরীক্ষা আসে এবং এটা মনে রাখার সূত্র সহ আমি দিয়েছি। সুতরাং এরকম ইনফরমেটিভ তথ্য আবার মনে রাখার টেকনিক সহ আপনি কোথাও পাবেন না। এটা পেজ নাম্বার হচ্ছে 64। নেক্সট হচ্ছে এই যে মৌলিক বল কয়টি, মৌলিক বল এই সময় মৌলিক বল ছিল 4টি, মৌলিক বল যে 4টি এই লাইন থেকে এসেছে। এটারও পেজ নাম্বার হচ্ছে 425 শেষের দিকে। দেন প্রাথমিক রং হিসেবে যেটা বলছিলাম যে হুবহু একদম বিগত সালে একটি কোশ্চেন ছিল, এটা জুনিয়র অডিটর 2014 সালে একটি কোশ্চেন, শেষের দিকে হলুদ ছিল, দেখেন একদম হুবহু এই প্রশ্নটা কিন্তু তুলে দিয়েছে। নেক্সট যদি আসি আমরা যে হুইচ অফ দ্য ফলোইং ভিটামিনস হেল্পস ব্লাড ক্লটিং, রক্ত জমাট বাঁধে বা রক্ত তন্তনে সাহায্য করে কোনটি? ভিটামিন কে, এ বি সি ডি নয়, ভিটামিন হচ্ছে কে। এটাও ছিল 2023-এর একটি কোশ্চেন, এর আগেরও রয়েছে, এটা রক্ততন্তন অধ্যায় ডিটেলস লেখা আছে। দেন আপনি যদি প্রাণীবিজ্ঞান অধ্যায় 339 নম্বর পেজে আসেন, জীব প্রজাতির নামে 2টি অংশ পদ থাকবে, প্রথম অংশ হলো গণ, দ্বিতীয় অংশ হচ্ছে প্রজাতি। এই লাইনটা এসেছে হুবহু যে দ্বিতীয় অংশের নাম কি? প্রজাতি। আমরা জানি প্রথম অংশের নাম হচ্ছে গণ, দ্বিতীয় অংশের নাম হলো প্রজাতি। দ্বিপদ নামকরণের প্রধান এবং প্রথম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা। নেক্সট যদি আমরা আসি যে এই যে প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে উৎপন্ন করে লবণ আর পানি। পরেরটা ছিল যেটা আপনারা, এটা ভূগোলের একটি অধ্যায় কিন্তু সেলফ সায়েন্স বিজ্ঞান বইতে খুব সুন্দর করে দেয়া, আমি যেটা বলছিলাম, যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, ঢাকা ও মুম্বাইয়ের দাগরিমা যথাক্রমে দেয়া আছে এত এত ডিগ্রি থেকে এত ডিগ্রি, ঢাকায় যখন মধ্যাহ্ন তখন মুম্বাইয়ের স্থানীয় সময় কত। আবার নিচে আরো কয়েকটা যোগ হবে না বিয়োগ হবে, খুব সুন্দর করে আমি একদম এই ইনফরমেটিভটা দেয়া আছে। অর্থাৎ আপনি যদি চার্টটা পড়েন, পৃথিবীর যেখান থেকে কোশ্চেন আসুক না কেন আপনি এখান থেকে আনসার করতে পারবেন এবং এখান থেকে আপনি উত্তর খুব সুন্দর এবং সহজভাবে আপনি এখান থেকে কিন্তু করতে পারবেন। সুতরাং আপনারা যদি এখান থেকে এই জাস্ট এই চ্যাপ্টারটা এবং এই টপিকটা যদি ভালো মতো পড়েন, তাহলে আপনারা কিন্তু এখান থেকে খুব সুন্দর করে কভার করে ফেলতে পারবেন। নেক্সট হচ্ছে এই লাইনটার দিকে দেখেন, 486 নাম্বার পেজ, সেলফ সায়েন্স বিজ্ঞান বই, ফেব্রুয়ারি এডিশন 2024, পেজ নাম্বার 486। একদম হ্রাসের প্রতি কিলোমিটার 6.5 সেলসিয়াস, পার কিলোমিটার 6.5 ট্রপোমন্ডল, একদম ক্লিয়ার দেয়া আছে, এর বাইরে আর লেখা সম্ভব না এবং হুবহু এখান থেকে এসেছে এবং এই বই থেকেই প্রশ্ন হয়েছে, এটা আপনি লক্ষ্য করে দেখেন এবং মিলিয়ে নেন যদি আপনি অন্য কোনো বই পড়েন যে আপনার বইতে এটা আছে কিনা। খুব সুন্দর আকারে ইনফরমেটিভ তথ্যগুলো খুব সুন্দর আকার দেওয়া আছে এই বইতে। নেক্সট হচ্ছে দাগরিমা রেখাটার এই যে সূত্রটা ছিল, এটা দাগরিমা রেখা বা কৌণিক দূরত্ব উপরে, যে কোন স্থানে অক্ষাংশ যদি 90 ডিগ্রি এবং এর মধ্যাহ্নে সূর্য উন্নতি প্লাস মাইনাস বিষুব রেখা হয়, অর্থাৎ 90 ডিগ্রি থেকে তারপরে করতে হবে। যদি কৌণিক দূরত্বটা ক্যালকুলেশন, এটা সূত্র, এই সূত্রটা আপনি মনে রাখলে এটা আনসার আপনি করতে পারবেন।
নেক্সট হচ্ছে সুনামি বলতে, যেমন এখানে ছিল সামুদ্রিক ঢেউয়ের কথা বলা আছে। যদি এখানে দুইটা আনসার ছিল, যে পোতাশ্রয়ের ঢেউ, আর আরেক জায়গায় দেয়া আছে আমাদের, যদি পোতাশ্রয়ের ঢেউ থাকে পোতাশ্রয়ের ঢেউ হবে। পরের কোশ্চেনটার দিকে লক্ষ্য করেন আপনি, যে বন্যা আর খরার ক্ষেত্রে দুইটা একদম হুবহু এই টপিক থেকে আমাদের শেষের দিকে 504 এবং 505 নাম্বার পেজে বন্যা এবং টপিকের ডিটেলস টপিক দেয়া আছে, এবং এখান থেকে এই ভূগোলের টপিক থেকেও কভার করা হয়েছে আমাদের। তো এই ছিল আমাদের মূলত বিজ্ঞান এবং কম্পিউটারের সেলফ সাজেশন কম্পিউটার এবং সেলফ সায়েন্স বিজ্ঞান বই থেকে আজকের প্রশ্নের সমাধান। তো আপনারা যারা আশা করছি যে প্রশ্ন অনেকটা স্ট্যান্ডার্ড ছিল, যারা 47 ভালো করেছেন, মূলত 110-এর উপরে পাবেন, 115 বা 120 প্লাস থাকলে খুবই ভালো। তো আপনারা আশা করতে পারেন যে আপনারা রিটেনের প্রস্তুতি নিতে পারেন, এবং পরবর্তীতে 47তম বিসিএস এর জন্য সেলফ সাজেশন কম্পিউটার এবং সেলফ সায়েন্স বইটি আপনারা অবশ্যই রেফার করবেন, যদি আপনারা এই বই পড়ে থাকেন এবং যদি আপনাদের কাছে ভালো মনে হয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে 46তম বিসিএস এর 15টা কম্পিউটার এবং একটা বাইরে থেকে টোটাল 16টা কমন শুধুমাত্র আমাদের সেলফ সাজেশন কম্পিউটার থেকে এসেছে, এবং বিজ্ঞান থেকে 17টা প্রশ্ন আমরা এখান থেকে পেয়েছি, যা অন্য কোথাও আপনি পাবেন না। এবং এই বইটা মূলত বেসিক একটা স্ট্রং লেখা বই, আপনারা এখান থেকে পড়লে সবই কভার হবে এবং এখান থেকে আপনারা করতে পারবেন। তো যাদের পরীক্ষা ভালো হয়েছে সবার জন্য শুভকামনা, যারা ভালো করতে পারেননি আপনারা পরবর্তীতে লেগে থাকুন, বিভিন্ন পরীক্ষা দিতে থাকুন, আশা করি আপনারাও সামনে ভালো কিছু করতে পারবেন। তো সবার জন্য শুভকামনা, এবং যারা বিভিন্ন কনফিউজড রয়েছেন এবং এই প্রশ্নগুলি নিয়ে, আপনারা যদি আমার এই ভিডিওটি দেখেন অথবা আমার দেওয়া সাজেশনগুলি বা সমাধানগুলি আপনারা লক্ষ্য করে থাকেন, তাহলে আপনারা একটা ক্লিয়ার ধারণা বা ক্লিয়ার মেসেজ পাবেন এখান থেকে। আপনাদের সবার জন্য শুভকামনা এবং সবার জন্য দীর্ঘায়ু কামনা থাকলো, এবং আশা করছি যে আপনারা সেলফ সাজেশনের সাথে থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো সবার জন্য শুভকামনা, খোদা হাফেজ।